বাংলাদেশ কনস্টিটিউশনের সেকশন 142 এটা রেফারেন্ডাম সম্বন্ধে প্রভিশনগুলি দিয়েছে যে কিভাবে রেফারেন্ডাম করতে হবে, সংবিধানে সংশোধন আনতে হবে। তো সেই সম্বন্ধে, কারণ প্রতিটা সংবিধানে আপনার সংবিধান সংশোধনের নানা রকম ব্যবস্থা আছে, তার মধ্যে রেফারেন্ডামের কথাও বলা আছে, আমাদের সংবিধানেও ছিল। কিন্তু এখানে অনেক ইন্টারেস্টিং টুইস্ট আছে। তা আসেন আমরা শুরু করি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন যে গণভোটই লিগ্যাল হয়েছিল কিনা। তারপরে আমরা আলোচনা করব যে বিএনপি সদস্যপদ হিসাবে শপথ নেওয়াটা উচিত ছিল কি ছিল না। তো কিছুক্ষণের জন্য আমরা সবাই নিরপেক্ষ হয়ে যাই, বিএনপি, আওয়ামী লীগ, জামাত এসব বাদ দিই, কেমন? আমরা শুধু কনস্টিটিউশনে দেখব কি আছে। তো যেটা বলেছি আমি অনেক নোট করেছি সিকুয়েন্সিয়ালি। আচ্ছা, তো শুরু করি হিস্ট্রি। বাংলাদেশ কনস্টিটিউশনের সেকশন 142-তে বলা আছে যে কেমন করে সংবিধান সংশোধন করতে হবে এবং কেমন করে গণভোট করতে হবে, যেটাকে আমরা রেফারেন্ডাম বলি। তো সেটা ইন্টারেস্টিং হচ্ছে 2011 সনে সংবিধানের 15th অ্যামেন্ডমেন্ট করে আওয়ামী লীগ সরকার ওই রেফারেন্ডামের গণভোটের পুরো জিনিসটাই বাদ দিয়ে দিয়েছে। ওরা 54টা অ্যামেন্ডমেন্ট করেছিল এই 2011 সনে, 15th অ্যামেন্ডমেন্ট। তো সেই 2011 সনে ওরা যে 54টা অ্যামেন্ডমেন্ট করেছিল, তার মধ্যে 2টা মেজর ছিল যে ওরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে দিয়েছিল এই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আরেকটা জিনিস করেছিল এই রেফারেন্ডাম, এই যে অ্যাবলিশড রেফারেন্ডাম সিস্টেম ফ্রম দি কনস্টিটিউশন। অর্থাৎ আমাদের কনস্টিটিউশনে যে রেফারেন্ডাম করতে পারার যে প্রভিশন ছিল, আওয়ামী লীগ সরকার 2011 সালের 30শে জুন 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই রেফারেন্ডামের হোল প্রভিশনটাই বাদ করে দিয়েছে। আচ্ছা, ফলো ইট। তারপরে কি হয়েছে? তো তার মানে হচ্ছে বর্তমান কনস্টিটিউশনে ওইটা অ্যামেন্ডমেন্টটা যখন বাদ দিয়ে দিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট এবং রেফারেন্ডাম, তাহলে ওটা তো আর নাই এখন। পরবর্তীকালে 2024-এর ডিসেম্বর মাসে এসে তখন এই যে পরবর্তী গভর্নমেন্ট, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা করেছে কি, ওটাকে আবার হাইকোর্ট ডিভিশনের সুপ্রিম কোর্টে নিয়েছিল। তো সুপ্রিম কোর্টে নেওয়ার পরে আলাপ আলোচনার পর সুপ্রিম কোর্ট সেই 15th অ্যামেন্ডমেন্টটাকে আনকনস্টিটিউশনাল বলে বাতিল করে দিয়েছে। তো ফলো করেন, 2011 সনে আওয়ামী লীগ 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট যেমন বাদ দিয়ে দিয়েছিল, তেমনি রেফারেন্ডামের হোল প্রভিশনটাই বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, ফলে বাংলাদেশের কনস্টিটিউশনে রেফারেন্ডাম করার কোনো চান্সই ছিল না। আচ্ছা, তারপরে 2024 সনে এসে এই যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তাদের সময় তারা যখন আবার হাইকোর্টে আবেদন করলো, তখন হাইকোর্ট বলছে যে 54টা ওরা সংশোধন করেছিল, তার মধ্যে অনেকগুলিকে আনকনস্টিটিউশনাল বলেছে। সেটার মধ্যে ওই সেকশন 142 বা 142, যেটা রেফারেন্ডাম নিয়ে কথা বলে, সেটাকে আনকনস্টিটিউশনাল বলেছে। তাহলে কি হলো বলে ওরা ওইটাকে আবার রিস্টোর করেছে। তার মানে 2011 সনে আওয়ামী লীগ গণভোটের প্রথাটাই বাদ দিয়ে দিয়েছিল কনস্টিটিউশন থেকে। 2024 সনে এসে আবার নতুন করে আপিলের হাইকোর্ট যখন বলছে যে না, ওইটা আনকনস্টিটিউশনাল ছিল, অবৈধ ছিল, ফলে ওইটাকে ওরা আবার পুনঃস্থাপন করেছে। করার পরেও আবার ঝামেলা পাকিয়েছে। সেটা হয়েছে, এবার বিতর্ক সৃষ্টি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, প্রভিশন সেটা আনকনস্টিটিউশনাল হয়েছে, কিন্তু যেহেতু ওইটা বর্তমান কনস্টিটিউশনে নাই, এই যে রেফারেন্ডামের বা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন তো আর এখন কনস্টিটিউশনে নেই, আজকে কনস্টিটিউশন খুললে সেটা তো আর নাই। তো না থাকাতে এখন অনেকে বিতর্ক করতেছে যে হাইকোর্ট ইলিগাল ঘোষণা করেছে, কিন্তু সেটা কি অটোমেটিক্যালি কনস্টিটিউশনে থাকবে নাকি আবার পার্লামেন্টে এটাকে পাশ করে ভিতরে ঢুকাইতে হবে? আচ্ছা, তো সেটা আমি শুধু আপনাদেরকে বলে রাখলাম কি হয়েছে। এখন কিছুক্ষণের জন্য ধরে নেন যে আচ্ছা, কনস্টিটিউশনের সেই সেকশন 142 রেফারেন্ডামের সেকশনটা এখন আছে, যেহেতু হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তো এখন আমরা দেখি যে গণভোটটা হয় কেমন করে, প্রসেসটা শুনি। তো সেকশন 142-তে যেভাবে ডিসক্রাইব করেছে, বলেছে যে পার্লামেন্ট হ্যাজ টু পাস এ
constitutional amendment bill for a referendum under section 142 with 2/3 majority. তো আপনি গণভোট করতে হলে বলেছে পার্লামেন্টে আগে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে হবে 2/3 মেজরিটি দিয়ে। খেয়াল করে দেখেন কিভাবে গণভোটে যেতে হবে আমাদের কনস্টিটিউশন অনুসারে। তারপরে সেটাকে যখন রেফারেন্ডামে গণভোট হবে ইয়েস অর নো, তো যদি সেটা ইয়েস পাস করে, এই যে আমি এখানে লিখে রেখেছি, তখন প্রেসিডেন্টের অ্যাসেন্ট লাগে, অর্থাৎ প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল লাগে। তো প্রেসিডেন্টের অ্যাসেন্টের ক্ষেত্রে আবার দুটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে যদি সিটিং পার্লামেন্টে 2/3 মেজরিটি যারা পার্টি আছে তারা যদি অলরেডি ইন ফেভার থাকে, তাহলে প্রেসিডেন্টের অ্যাসেন্টটা ধরে নেওয়া হবে, অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল দেয়া আছে। খেয়াল করে দেখেন, তাহলে প্রথম পার্লামেন্টে 2/3 মেজরিটি দিয়ে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বানাতে হবে। বিল বানানোর পরে সেটাকে রেফারেন্ডামে পাঠাইতে হবে, যে গণভোটে যখন ইয়েস বা নো হয়ে আসবে, তখন ইয়েস হয়ে আসলে তখন প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল লাগবে। সেই ক্ষেত্রে আবার বলেছে যে অ্যাপ্রুভালের ক্ষেত্রে যদি তখন সিটিং কনস্টিটিউশনের যে মেজরিটি পার্টি ওরা যদি অলরেডি এটার ফেভারে থাকে, তাহলে প্রেসিডেন্ট অ্যাসেন্ট সাথে সাথে ধরা হবে যে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল হয়ে গেছে। আর যদি সিটিং পার্টি যারা মেজরিটি তারা যদি এটার পক্ষে না থাকে, তাহলে বলছে প্রেসিডেন্ট এটাকে উইথহেল্ড করে রাখবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গণভোট কিভাবে হবে, রেফারেন্ডাম। আচ্ছা, এখন প্রবলেম যেটা হয়েছে যে খেয়াল করে দেখেন বাংলাদেশে যে এবার গণভোট হয়েছে, বিএনপি যে কনস্টিটিউশনের কথা বলেছে, তো এক নম্বর হচ্ছে 2011 সনে আওয়ামী লীগ সেই রেফারেন্ডামের প্রথাই বাতিল করে দিছে কনস্টিটিউশন থেকে, বা কনস্টিটিউশনে কোনো রেফারেন্ডামের সিস্টেম নেই। 2 নম্বর হচ্ছে যে 24 সনে যখন ইন্টারিম গভর্নমেন্ট হাইকোর্টের মাধ্যমে সেই 15th অ্যামেন্ডমেন্টের অনেকগুলি সেকশনকে আবার বলছে যে অবৈধ, তার মধ্যে রেফারেন্ডামটা ছিল সেকশন 142 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তো তখন এটাকে ওরা রেস্টোর করেছে। তো রেস্টোর করার পরে ডিবেট হচ্ছিল যে অনেক, ধরেন আইনের জিনিস তো অত সোজা না, তো তারা বলেছে যে তাহলে এখন যে আমরা রেস্টোর করলাম এই 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 প্রভিশনটা তো আর এখনকার যে কনস্টিটিউশন আছে তার মধ্যে তো নাই। কনস্টিটিউশন তো ইটস লাইক এ বুক, লাইক আওয়ার বাইবেল অর কোরআন ইস এ বুক। তো বলছে এখন যে প্রিন্টেড বুক আছে সেটার মধ্যে তো ওই সেকশন 142 রেফারেন্ডাম রিলেটেড প্রভিশনটা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে কি আবার পার্লামেন্টে পাশ করে ঢুকাইতে হবে কনস্টিটিউশনে, নাকি অটোমেটিক্যালি ইনফোর্স হবে? কেমন? তো আচ্ছা, ফর আর্গুমেন্ট সেক আমরা সেদিকে গেলাম না। তো এখন আমরা চিন্তা করে দেখি আমাদের 2026-এর যে গণভোট হয়েছিল সেটা লিগাল কিনা এবং কনস্টিটিউশন অনুসারে হয়েছে কিনা। যেমন আমরা পড়েছি যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার সিস্টেমটা কি, সেখানে এই যে সেকশন 142 এটা হচ্ছে অ্যামেন্ডিং দি কনস্টিটিউশন। তো এখানে স্পষ্ট বলেছে যে আর্টিকেল 142 স্পেসিফিক্যালি প্রোভাইডেড ফর রেফারেন্ডামস ইন সার্টেন অ্যামেন্ডমেন্ট কেসেস, মানে আর্টিকেল 142-এ রেফারেন্ডাম কীভাবে হবে সেটার কথা বলেছে। তো এখানে বলেছে যে এই পার্লামেন্ট পাসড এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, ইট হ্যাড টু বি রেফার্ড টু এ রেফারেন্ডাম বিফোর দি প্রেসিডেন্ট। তো প্রথম কথা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 142-তে বলেছে যদি রেফারেন্ডাম করতে হয় আগে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে পাশ করতে হবে। খেয়াল করে দেখেন প্রসেসটা। তো 2026-এর যে গণভোট হয়েছে সেটা কি পার্লামেন্টে পাশ হয়েছিল? কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল হয় নাই। 2 নম্বর হচ্ছে বলছে যদি রেফারেন্ডাম হয় সেটা যদি হাঁ ভোট জিতে, তো সেটাকে প্রেসিডেন্টের সম্মতি লাগবে, অ্যাসেন্ট লাগবে। আমি যেহেতু শুরু করেছিলাম যে গণভোটটাই লিগ্যাল হয়েছিল কিনা, এখন খেয়াল করে দেখেন প্রথমত বাংলাদেশের কনস্টিটিউশনে এখন রেফারেন্ডাম করার কোনো সিস্টেমই নেই। তারপরে যদি আপনি আর্গুমেন্ট সেক মনে করেন যে হ্যাঁ আওয়ামী লীগ যেটা বাতিল করে দিয়েছিল 2024-এ, তো ইন্টারিম গভর্নমেন্টরা হাইকোর্ট থেকে আবার ওইটাকে বাতিল করে দিয়ে আবার রিস্টোর করেছে। তো ফর আর্গুমেন্ট সেক ধরে নেন যে ঠিক আছে, তাহলে কনস্টিটিউশনে এখন আছে, যদিও প্রিন্টেড ভার্সনে নেই, বাট কনস্টিটিউশনে রেস্টোর করা হয়েছে যে রেফারেন্ডাম করা যাবে। তো এখন যদি সেটাকে আমরা 2026-এ অ্যাপ্লাই করি, ওই যে আমি বলেছিলাম প্রসেস হচ্ছে
যে আপনাকে রেফারেন্ডাম করার আগে পার্লামেন্টে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল হিসাবে 2/3 মেজরিটি দিয়ে সেটাকে আগে পাশ করতে হবে। তো 2026-এর গণভোট যে আমরা করলাম সেটা তো পার্লামেন্টে পাশ করা হয়নি, 2/3 মেজরিটিও হয়নি, পার্লামেন্টে পাশ হয়নি। তার মানে এটা হচ্ছে প্রথম ঠিক না। আর 2 নম্বর হচ্ছে যে তো এখন প্রথম এইটাই যদি ঠিক না হয় তারপরে তো ইয়েস আমরা জিতছে জানি, প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল সেগুলি তো পরের কথা। একটা দেশের মেইন ডকুমেন্ট হচ্ছে কনস্টিটিউশন, সেটাতে যেভাবে প্রেসক্রাইব করা আছে আপনাকে সেভাবে যেতে হবে, সিচুয়েশন যাই হোক। তা আমি একটা উদাহরণ দেই, যেহেতু এই জিনিসটা আমাদের কনস্টিটিউশন মোতাবেক পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের জন্য বিল পাস করা হয়নি রেফারেন্ডামের জন্য, তো ফলে শুরুতেই গলত, কেমন না? আচ্ছা, তা আমি একটা উদাহরণ দিই। আপনারা হয়তো অনেকে বলবেন যে মানুষের উপর তো কথা নাই। এটা মানুষের উপর বলে কথা না, কনস্টিটিউশন হচ্ছে একটা দেশের সংবিধান, এটা মোতাবেক সব কিছু হইতে হবে। আপনি যার তার ইচ্ছা হলেও একটা গণভোট করবেন তা তো হবে না। বলেছে যে পার্লামেন্টে কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে, রেফারেন্ডাম করতে হলে 2/3 মেজরিটি দিয়ে পাশ করা আনতে হবে। তো সেটা তো আমরা করিনি। আচ্ছা, এখন প্রাসঙ্গিক একটা উদাহরণ দেয় আমাদের মতো আম আদমিদের জন্য। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কথার কথা। কোরআন হচ্ছে আমাদের মেইন গ্রন্থ। এভরিথিং ইজ প্রেসক্রাইবড ইন কোরআন, বলে না কমপ্লিট কোড অফ লাইফ। তা আপনি যদি যদি পৃথিবীর 7 বিলিয়ন লোকও কোনো একটা কিছুতে হ্যাঁ বলে কিন্তু কোরআনে সেটা নাই, মানে সেই প্রেসক্রিপশন নেই, তাইলে কি আপনি বলবেন হবে? আল্লাহর কথা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে কোরআনের সেই প্রভিশনে হইতে হবে। আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধরেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেটা কোরআনে বিধান করে দেয়া আছে, সেই ক্ষেত্রে ওরা যারা পড়ে না তাদের একটা এক্সকিউজ হচ্ছে খালি নামাজ পড়লে হবে না, আপনি ভালো মানুষ হইতে হবে, ভালো মনের হইতে হবে। এই কথায় কাজ হবে? আপনাকে বলে দেয়া আছে নামাজ, রোজা, হজ, জাকাত এই সমস্ত জিনিস করতে হবে। আপনি ভালো মনের মানুষ, এটা যদি 7 বিলিয়ন লোকেও আপনাকে হ্যাঁ বলে দেয়, কাজ হবে না, কারণ আপনার জন্য নামাজ ম্যান্ডেটরি করে দেয়া হয়েছে। কনস্টিটিউশন হচ্ছে সেরকম, আপনি মানেন বা না মানেন কনস্টিটিউশনের প্রভিশন মোতাবেকই আগাইতে হবে। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো বায়াস না, আমার কাছে জিনিসটা ফ্যাসিনেটিং মনে হচ্ছে। আপনারা যারা লয়ার আছেন, কনস্টিটিউশন এক্সপার্ট আছেন, তারা আমাকে বলেন যদি গণভোট রেফারেন্ডাম করতে হয়, ইভেন ফর দি আর্গুমেন্ট সেক যে আর্টিকেল 142 ওয়াজ রিস্টোর্ড, যেটা আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে, তাহলেও রেফারেন্ডাম করার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে কনস্টিটিউশনে আর্টিকেল 142-তে বলা আছে যে রেফারেন্ডাম করার আগে পার্লামেন্টে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাশ করতে হবে 2/3 মেজরিটি দিয়ে। সেই বিলটা পাশ হলে পরে আপনি এখন গণভোটে যাবেন, তারপরে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল হবে। তা আমাদের যে গণভোট হয়েছে সেটা তো কনস্টিটিউশন অনুসারে হয়নি, কারণ আপনার তো কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলই হয়নি, কেমন না? ওই যে নামাজের উদাহরণ দিলাম যে আপনার মন ভালো হইলে হবে, নামাজ না পড়লেও চলবে, সে তো আপনি কোথায় হবে না। আমার মতে আমাদের এই গণভোটের যে হয়েছে সেই গণভোটটাও কনস্টিটিউশন মোতাবেক হয়নি, কারণ ওইটা পার্লামেন্টে বিল পাস করা হয়নি গণভোট করার জন্য। তো হোয়াট এভার দি সিচুয়েশন, আর্টিকেল 142-তে কোনো এক্সেপশন নেই যে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে আপনি গণভোট করবেন, যা ইচ্ছা তা করবেন, তা হবে না। আসলে সেটাও হয়তো ইলিগাল হয়েছে। তো যাই হোক, আমি আমার ইন্টারপ্রিটেশন মোতাবেক আমার কাছে মনে হচ্ছে যে গণভোটটাই লিগাল হয়নি।